স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। জি বাবা। কি দরকার ওদের একা রাখার এখানে? আমাদের সাথে ঢাকায় ফিরে গেলেই পারতো। এটা তোমরার ফুয়াফুরির ঘুরবার বয়স, আর আমরা আছি না, এত চিন্তা করা লাগবো না। আল্লাহর নাম লইয়া রওনা হও। খালার কথার উপরে আর কোনো কথা বলেন না নয়লা বেগম। তারপরও মনের মধ্যে হাঁসফাঁস ভাব। একা কখনোই এদের কোথাও থাকতে দেওয়া হয়নি। ফাহাদকে দরকারে অনুমতি দিলেও খুশবুকে একেবারেই নয়। লোকমান চৌধুরী আশ্বাস দেন স্ত্রীকে। খুশবু বাবার কাছে এসে বলল, আমার জন্মদিন আগামী সপ্তাহে, তোমরা ততদিন এসে পড়বে তো বাবা? চেষ্টা করব মা, একটু বেশি চেষ্টা করব। আমার মেয়ের জন্মদিন আমি দূরে থেকে পারি। সব কাজ আগে আগে শেষ করে ফেলো। আচ্ছা মা, সাবধানে থাকবে, কেমন? আসি। আল্লাহ হাফেজ বাবা মা। আজ শুক্রবার। ফোনটা হাতে তুলে নিল খুশবু। ডায়াল লিস্টে গিয়ে সাহির নামটায় বৃদ্ধাঙ্গুলের চাপ দেওয়ার পূর্বেই এক অদৃশ্য বাধা আটকে দিল তাকে। আর মনে কপাল খুঁচকে নিল সে। টিলার ঠিক উপরে অবস্থিত জরিনা বেগমের 4 কামরা বিশিষ্ট বাড়িটি। তার ঠিক পেছনেই উঁচু স্থান রয়েছে। পাহাড়প্রেমী খুশবু একেই ধরে নিল একটা ছোট পাহাড় হিসেবে। খালি পায়ে গায়ের অনেকটা শ্রম দিয়ে উঠে বসল। চারিদিকে দুর্বাঘাসের সমারোহ, বাতাসে দুলছে তার আনন্দে, সাথে খুশবুর কেশ। নানি বাড়ির পাশেই এক আলিশান একতলা বাড়ি, কারুকার্যে তার সৌন্দর্য ফুটে উঠেছে অত্যাধিক। টিলার উপরে 15-20টা ঘরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এই বাড়িটি। এত কিছু লক্ষ্য করতে করতে সাহিরকে কল লাগানো হলো না। অবহেলায় পড়ে থাকা মনটাও সায় দিল না। আকস্মিক ধরফরিয়ে ওঠে খুশবু। পেছনের এই বাড়িটার কাছে উচ্চ আওয়াজে হর্ন বাজিয়ে চলেছে একটি গাড়ি। বুকে হাত চেপে খুশবু বিরক্তি সহকারে বলে ওঠে, উফ, মানুষের কমন সেন্স বলতে কিচ্ছু নেই, কেউ এভাবে হর্ন দেয়? কয়েক সেকেন্ডের মাঝে গাড়ির হর্ন থামলো। বিশাল দরজা বেয়ে ভেতরে ঢুকে গেল। খুশবুর আবার নজর যায় কল লিস্টে। সেখানে আরও একটি নাম্বার চকচক করছে। খুব বিরক্তি নিয়ে বখাটে নামে সেভ করে রেখেছে, বড় ভাইকে দেখিয়ে তার ইতিহাস জানাবে বলে। মস্তিষ্ক সজাগ হয়। 2 দিন আগে ফোন এসেছিল, খুশবু রিসিভ করেনি। বাঁচতে বাঁচতে আপনা আপনি থেমে গিয়েছিল। আজ 2 দিন হলো। বখাটে লোকটা বিরক্ত করেনি আর। খুশবু মনে মনে আওড়ায়, যাক, বখাটের সুবুদ্ধি উদয় হয়েছে। বাতাসের ঝাপটা উপভোগ করতে দেখলো কেউ থাকে। ধূসর ঠোঁট জুড়ে এক চিলতে হাসি ফুটেছে। উড়ন্ত চুলগুলো আবেদন জানাচ্ছে কোনো পুরুষকে। দেহের পোশাকটা অবধি বদলালো না। নিজের ব্যক্তিগত ফোন তুলে নিল তৎক্ষণাৎ। মুখস্থ নাম্বারটা ডায়াল করতেই কিছু দূরত্বে থাকা খুশবুর ফোন ক্রিং ক্রিং করে বেজে ওঠে। আর যান্ত্রিক স্ক্রিনে ভিন্ন নাম্বার। আবারও একই দ্বিধা, ফোন ধরবে না ধরবে না। চোখ বুঝে হেয়ালি করেই ফেলে রাখলো ফোনটা। কপাল কুঁচকে এসেছে জানালা দিয়ে চেয়ে থাকা পুরুষের। আবার ফোন লাগালো। দ্বিতীয়বারে ফোন আসাতে ত্যক্ত হয়ে ফোনটা তুলে নিল খুশবু। গলার কণ্ঠস্বরে অসন্তুষ্টতা মিশিয়ে বলল, হ্যালো। কি ব্যাপার খুশবু? হায় আল্লাহ, আপনি! আমি মাত্রই ভাবছিলাম। আমার কথা ভাবছিলেন খুশবু? হ্যাঁ ঠিক, আপনার কথাই ভাবছিলাম যে বখাটে লোকটার সুবুদ্ধি উদয় হয়েছে, আমায় আর জ্বালাতন করে না। তা আর হলো কই, আবার এসেছেন আপনি। সত্যিই তো এসে গেছি। গলার স্বরে ভিন্নতা অনুভব করলো খুশবু, যেন কোনো গভীর খাদে নামানো আওয়াজ, কেমন যেন মাতাল করা। খুশবু প্রত্যুত্তরে বলল, আমাকে কেন জ্বালান বলতে পারবেন? আমি নেহায়েতই ভালো একটা মেয়ে, না হয় আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতাম। করলেন না কেন তাহলে? এক কাজ করি, আমার 14 গোষ্ঠীকে নিয়ে আপনার কাছে হাজির হই, কেমন? উদ্ধার করে নেবেন। দীর্ঘশ্বাস ফেলে নিজের বিরক্তিকে দূরে সরালো খুশবু। এতদিন মেজাজ দেখিয়ে কথা বলেছে, আজ একটু শান্ত হোক। শীতল গলায় প্রশ্ন করল, একটা কথা বলবেন? গলার স্বর পরিবর্তন হলো কেন খুশবু? কাদো কাদো মুখ বানিয়ে খুশবু বলল, বিরক্তি সুরে কথা বলে তো কাজটা হচ্ছিল না, ভাবলাম একটু শান্ত কণ্ঠে বলি। বলুন, আপনার শীতল রাগী সব কণ্ঠই আমার কাছে ভালো লাগে। ফ্লার্ট করছেন? ফোনের অন্য পাশে থেকেই মুখ ভেঙচিয়ে বলল খুশবু। হতাশ গলায় আফতাব বলে উঠল, কি করব, আজকাল মেয়েদের নিয়ে বলেন তো। আগের যুগের সিনেমা দেখেননি? তখন সোশ্যাল মিডিয়া ছিল না। কিভাবে অপরিচিত নাম্বারে কথা হতে হতে বন্ধুত্ব হতো, তারপর। খুশবু কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল, তারপর? তারপর কি? তারপর একটা আপনি খুব ভালো করেই জানেন খুশবু।
এই মতলব এঁটেছেন তাহলে মিস্টার বখাটে? এমন কখনো হবে না। বলুন আপনি কে, না হয় আগামীকাল কেস করছি আমি আপনার নামে। কালকে সরকারি বন্ধ খুঁজবো, পরশু দিন করবেন কেমন? আপনি কে বলবেন? আজ সন্ধ্যায় জেনে নিয়ে নিজেকে একটু প্রিপেয়ার করি। ফোনের উপর পুরো নজর গেড়ে আছে খুশবু। ওয়াল ঘড়ির কাটার হিসেব তার মাথার তার এদিক ওদিক করে ফেলে। 3 টাকাটা হিসেব করতে করতে ঘন্টা কেটে যায়। এর চেয়ে ভালো ফোনের ক্লক ঠিক টাইম দেখায়, 1 মিনিটও এদিক ওদিক নয়। খাওয়া দাওয়ার কথা ভুলতে বসলো। কি হবে সন্ধ্যায়? কিভাবে জানবে কে এই রং নাম্বারের লোকটা? উসখুস করছে মন, জানার জন্য তীব্র আগ্রহ জন্মালো। পাজোরা জমিনের এক জায়গায় ঠেকল না। কেমন স্বভাব এটা? কোনো একটা বিষয়ে দ্রুত উদ্দীপিত হয়ে পড়ে ভুগতে হয় নিজেকেই। পেছন থেকে কেউ ঘাট টেনে ধরল। মুখ ফেরাতেই ফাহাদের দর্শন, মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। খুশবু ফিরে চাইতেই বলে উঠল, ফোন হাতে নিয়ে কি ওই অসভ্য ছেলের জন্য অপেক্ষা করছিস? ফাহাদ জানলো কি করে? সে কি বখাটে লোকটার কথাও জেনে গেল? ভীত গলায় খুশবু প্রশ্ন করলো, কোন অসভ্য ছেলে? জানিস না তাই না? না ভাইয়া। সাহির। আতঙ্কিত মুখখানা মিয়ে আসে, স্বস্তি পায়, হেসে বলল, ধুর ভাইয়া, আমি ওর জন্য অপেক্ষা করছিলাম না। সন্দেহের নজরে চেয়ে ফাহাদ জানতে চায়, তাহলে এত অস্থির হয়ে ঘুরছিস কেন? সময় স্বল্প, এরই মাঝে মিথ্যা একটা বাক্য সাজাতে হবে খুব দ্রুত। কি বলবে ভাইকে? কি বাহানা দেওয়া যায়? মস্তিষ্কের ঘোড়া ছুটিয়ে খুশবু জবাব দেয়, আজকে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, সেটা নিয়ে টেনশনে আছি। তোর না আরো কিছুদিন পর রেজাল্ট দেওয়ার কথা? ফাহাদ ভাবুক ভঙ্গিতে মাথা দোলায়, বলে, আচ্ছা আয়, খেয়ে নে। এক্সাম ভালো দিয়েছিস, রেজাল্টও ভালোই আসবে। আমি খাবো না। থাপ্পড় দেবো একটা, দ্রুত আয়। দ্রুত আসতে বলে নিজেই হাত টেনে নিয়ে গেল খুশবুকে। বাবার অনুপস্থিতিতে নিজে বাবা সেজে বসেছে, খাবার বেড়ে দিচ্ছে প্রতিদিনের ন্যায়। অতিরিক্ত অস্থিরতায় খাবারটা অবধি নামছে না গলা দিয়ে। ফোন চেয়ে দেখলো দুপুর 3টে বাজে, এখনও অনেক সময় সন্ধ্যা হতে। খাওয়া দাওয়া শেষে ফাহাদ বেরিয়েছে, নোমান এসে তাকে নিয়ে গেছে। যাওয়ার পূর্বে কড়া গলায় আদেশ করে গেল বাহিরে পা না বাড়াতে। এই আদেশের বিনিময়ে জরিনা বেগমের কাছে এক দফা ধমকও খেয়েছে। মাথা নিচু করেই চলে গেল ফাহাদ। ঘরে এসে ঢুলে পড়ল বিছানার উপর। প্লেলিস্ট থেকে সবচেয়ে পছন্দের হাইওয়ে ব্র্যান্ডের ঘোড়গাড়ি গানটি খুঁজে নিল। কানে হেডফোন গুজে খুশবু, গান চলছে। ঘোড়গাড়ির ঘোরে আচ্ছন্ন খুশবু, গায়কের কণ্ঠস্বরে মাতাল। মন শীতল হলো ধীরে ধীরে, অজান্তে চোখ বুঝে ঘুমের ঘোরে ডুবে যায়। তার ভাষ্যমতে এই গানটি হ্যালোসিনেশনের মতন কাজ করে, বিভ্রমে মুড়িয়ে নেয়। ঘুম ভাঙল ফোনের আওয়াজে। মস্তিষ্ক সজাগ হওয়ার পূর্বেই মনে পড়ে বখাটে লোকের বলা কথা। আজ ঠিকঠাক ধরতে পেরেছে কে কল করেছে। চোখ ডলে ফোন রিসিভ করলো নাম্বার না দেখি। সে কাঙ্ক্ষিত গলার আওয়াজই ভেসে উঠল। কেউ মায়া ভরা গলায় ডাকলো, খুশবু। বলেন। আফতাব ধরতে ভুল করেনি, মেয়েটি ঘুমোচ্ছিল। গলার আওয়াজ সেটাই জানান দিচ্ছে। প্রশ্ন করলো, ঘুমোচ্ছিলেন? হ্যাঁ। ঘুম হয়েছে? আপনি না বলেছিলেন সন্ধ্যা জানবো আপনি কে? এবার বলুন কে আপনি? পুরুষালী গলাটি মিয়ে আসে, মিনমিন করে বলে, নার্ভাস লাগছে? ঘুমের আবেশ দৌড়ে পালালো যেন। গলা পরিষ্কার করে খুশবু উঁচু আওয়াজে বলল, আরে মিয়া, রাখেন আপনার নার্ভাসনেস, নিজে পরিচয় দেন। দরজার দ্বারে দাঁড়িয়ে একটা লম্বা নিঃশ্বাস টানে আফতাব। হৃদয়ের ওঠানামার গতি এখনই এক লাফে উপরে উঠে যাচ্ছে। এক হাতে ফোন, অন্য হাতে আইডি কার্ডটি শক্ত করে চেপে ধরল। ঠোঁট কামড়ে ধরছে বারবার। মন, বিবেক, মস্তিষ্ক সবটা মিলেই ঠাট্টা শুরু করলো। পুরুষ হয়ে এত কিসের ভয়? জানতে চাইল। চোখ বন্ধ করে পুনরায় চোখ খুলে তাকালো আফতাব। অপেক্ষারত খুশবুকে শীতল কণ্ঠে বলল, আপনাদের বাড়ির পেছনে টিলায় আসতে পারবেন? জাস্ট ফর 5 মিনিটস। ঝড়ের গতিতে জবাব দেয় খুশবু, কেন? আপনাকে বিশ্বাস করে আমি কেন বাইরে যাব? আর আপনি কিভাবে চেনেন আমাদের বাড়ি? তুলো নিয়ে যাব না তো আর? যদি নিয়ে যান? আপনার বাড়ির এত কাছ থেকে কি করে তুলে নিয়ে যাব? সামনেই পুলিশের গার্ড আছে, তারপরও এসব আবল তাবল ভাবছেন? আসবো না। ঠিক আছে, বসে থাকুন ঘরে। দোটানায় পড়তে পড়তে একদিন অক্কা পাবে খুশবু। এখনো মাথায় জটলা পাকিয়ে গেল। যাবে? মাত্র তো সন্ধ্যা। কিন্তু সে যদি আসলেই বখাটে হয়, যদি কোনো খারাপ মতলব থাকে? খুশবু জানালা দিয়ে উকি দিল। কেউ নেই সেখানে। ফোন কানে রেখে বলল, টিলা কেউ নেই।
আপনি আসুন তো আগে, আমি কিছুই করবো না, বিশ্বাস করুন। আসছি। আফতাবের মুখে হাসি ফোটে, তবে পা জোড়া নড়বড়ে। খুশবু ওড়না পেঁচিয়ে নেয় গায়ে, নিজেকে ভালোভাবে আবৃত করলো। উকি দিয়ে দেখলো মামির ঘরে সে সিরিয়াল দেখতে ব্যস্ত। এরপর জরিনা বেগমের ঘরে সে বসে বসে ঝিমুচ্ছেন। মামা বাড়ি ফেরেনি এখনো, পা টিপে বেরিয়ে গেল। দূরত্ব স্বল্প। ধেই ধেই করে হাজির টিলার উপরে মৃদু হাওয়া বইছে চারিদিকে, ঝিম ধরিয়ে গেল শরীরে। ভীতু খুশবু এদিক ওদিক চেয়েই চলেছে। আকস্মিক আধারে পুরোশালী অবয়ব দেখে নড়ে চড়ে ওঠে। গাঢ় খয়েরি রঙের টি শার্ট আর ট্রাউজার পরিহিত এক লোক এগিয়ে এলো। পায়ে খুবই সাধারণ একজোড়া স্যান্ডেল। চোখ বেয়ে মুখের দিকে দৃষ্টি পড়লে শ্যামলা মুখখানা দেখে হৃদয় ধক করে ওঠে। দেখেছে কোথাও একে, কোথাও তো দেখেছে, কেন মনে করতে পারছে না? পকেটে রাখা আইডি কার্ড বের করে সামান্য দূরত্ব থেকেই এগিয়ে দিল খুশবুর দিকে, বলল, ঘুরতে যান ভালো কথা, প্রয়োজনীয় জিনিস এদিক ওদিক ফেলে আসা দায়িত্বহীনতার পর্যায়ে পড়ে। খুশবু আইডি কার্ডটি হাতে নিল। এটা তো তার ভার্সিটির আইডি কার্ড, সবসময় ব্যাগে থাকে। নাম, নাম্বার, প্রয়োজনীয় সব তথ্য এখানে দেওয়া। আইডি কার্ড হারিয়েছে আর তার কোনো হুঁশ পাত্তা নেই। চোখ তুলে তাকায় খুশবু, মনে করতে না পেরে বলল, আপনি? ক্যাপ্টেন আফতাব মির্জা, আপনি যাকে বখাটে বলে ডাকেন। মস্তিষ্কের সব গেট খুলে গিয়েছে। চোখের সামনে ভেসে উঠেছে সেদিনের দৃশ্য। সাদা পাথরে সব ফেলে আর্মির গায়ে ধাক্কা দিয়ে দৌড়ে গিয়েছিল। গলাটা শুকিয়ে আসছে বারে বারে, ঠোক গিলতে লাগলো চোখ নামিয়ে। বিপদের কত নম্বর সংকেত সামনে দাঁড়িয়ে বুঝে ওঠা দেয়। ভয়ানক আঘাত এনেছিলেন বুকে, এখনো ব্যথা উপশম হয়নি খুশবু? কি ভয়ানক ব্যাপার স্যাপার! সামনে দাঁড়ানো মানুষটা যাকে এতদিন বখাটে বখাটে বলে বকাঝকা করে গেছে, সে কিনা একজন আর্মি ক্যাপ্টেন। ফাহাদ বলে খুশবুর মস্তিষ্ক নাকি ছোট। এই ছোট মস্তিষ্কটা জানার না দিয়ে অচল হয়ে পড়ল। সামনে থাকা মানুষটার প্রতি রাগের বিপরীতে ভয় কাজ করতে শুরু করেছে। আরেকবার নজর তুলে তাকালো আফতাবের দিকে। ছোট ছোট আর্মি কাট চুল, মুখে দাড়ির পরিমাণ একদম স্বল্প। পেছনের বাড়ির আলোয় শ্যামলা তেলতেলে মুখটা চিকচিক করছে। দাঁড়িয়ে আছে চুপচাপ, পকেটে হাত গুজে, বলিষ্ঠ দেহের গরম। এক সেকেন্ড সময় নেয় খুশবু, মনে মনে 1, 2, 3 গুণে উল্টো ঘুরে নাকে মুখে দৌড় লাগিয়েছে। পেছনে ঘুরে দেখার সুযোগ নেই একদম। আকস্মিক খুশবুর এমন কাণ্ড দেখে ভরকে ওঠে আফতাব। পকেট থেকে হাত বের করে সতর্কতা অবলম্বন করার জন্য দ্রুত সুরে বলল, ধীরে যান খুশবু। মেয়েটি ফিরেও চাইল না, এক দৌড়ে ঘরের ভিতরে গিয়ে হাজির। জোরে সোরে ধাক্কা খায় জরিনা বেগমের সাথে। অকস্মাৎ গায়ের সাথে কারো সংঘর্ষ হয়। জরিনা বেগম বললেন, ইয়া আল্লাহ, খুশবু, কি তা হয়েছে? এমন দৌড়ান দিলি কেনে? ভূত দেখেছি নানু। কপালে হাত রাখলেন জরিনা বেগম। দোয়া দুরুদ পরে খুশবুর গায়ে ফু দিতে লাগলেন, বললেন, আমার ঘরের পেছনের জায়গাটা ভালো না, জিনপুরের আসর আছে, কেন গেছিলি? খুশবু হেসে ফেলে ঠোঁট টিপে নানির ভীতু মুখের দিকে চেয়ে বলে উঠল, ভূত দেখতেই গিয়েছিলাম। কি কয় এই ফুরি, মাথা গেছে নাকি? উফ নানি, কিছু হয়নি। দেখি সরো তো, ঘরে যাব আমি। ঘরে এসে বিছানায় ধপ করে বসে পড়ল খুশবু। অভদ্র চিন্তা মস্তিষ্কে ঘুরপাক শুরু করলো। ছোটবেলা থেকেই তার পছন্দ সেনাবাহিনী। নিজেও চেয়েছিল এই পেশায় যোগ দিতে, তবে তার অলসতা তাকে সেই অনুমতি প্রদান করেনি। শেষমেশ কিনা আর্মি তার সাথে চোর পুলিশ খেলল। ফোন বাজছে। নাম্বারটা এখন আর অপরিচিত লাগছে না। ভয়ে ভয়ে ফোন রিসিভ করলো খুশবু। আফতাব বলে উঠল, এভাবে কেউ দৌড় দেয়? দৌড়ে পড়ে গেলে কি হতো? কথার তালে তালে মনের কথা মুখ ফুটে বলে ফেলল। কি হতো? হাত পা ভেঙে যেত। কি? মিনমিনি গলায় খুশবু বলে, আপনি ডিফেন্সের লোক, আগে বলবেন না? আগে বললে কি হতো খুশবু? ভয় পেতাম না, আর একটু সম্মানও দিতাম। ঠোঁট প্রসারিত করে হাসির দেখা ফোটে। ঘরে এসে আরাম করে শুয়েছে। ঘাড়ের পেছনে এক হাত রেখে বলল, আপনি আমাকে বখাটে হিসেবেই জানুন, সমস্যা নেই। সরি। কেন? প্রথমত বুকে ধাক্কা দিয়েছি আপনার, দ্বিতীয়ত বখাটে বলেছি, আবার হুমকি ধামকিও দিয়েছি। সর্বপ্রথম আমি একজন মানুষ, তারপর আমার পেশা। অবশ্যই আমার আসল পরিচয় না জানলে আমাকে বখাটে হিসেবেই গণ্য করতেন। আমার জায়গায় অন্য পেশার কেউ হলে তাকে বকাঝকা করতেন। আমি জানি আমার ওয়েটা ভুল ছিল। এমন একটা পেশায় থেকে অপরিচিত একটা মেয়েকে কল করা বাজে দেখায়, কিন্তু ওই যে বললাম, সর্বপ্রথম আমি একজন মানুষ। আর মানুষের মাথায় কোনো কিছুর ভূত চাপলে
সে বখাটে হতেও প্রস্তুত। আফতাবের অত শত জ্ঞান মাথায় নিল না খুশবু। তার মধ্যে যে প্রশ্নটা ঘুরছে সেটা মুখে এসে হাজির। আফতাবের কথা শেষ করার সঙ্গে সঙ্গে খুশবু বলে, আপনি আমার বাড়ি চিনলেন কি করে? ঘরের মানুষ পাশে রেখে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিলাম। কি অদ্ভুত না, সৃষ্টিকর্তার কোইন্সিডেন্স। আপনাকে তো কখনো দেখলাম না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমি এখানে থাকলে না দেখবেন ছুটিতে বাসায় আসি। 3 দিন আগে এসেছিলাম জানেন। সেদিন বাড়ি ফেরার পর এতটা সৌভাগ্য হবে আমি ভাবিনি। আচমকা আপনাকে দেখে কিছু সময়ের জন্য ক্লুলেস ছিলাম। সেদিন রাতেই ফিরে যায় ক্যাম্পে। ফোন করেছিলাম আপনাকে, আপনি তো ফোনটাই রিসিভ করলেন না। খুশবু আনমনে মুখ বিকিয়ে বলল, একটা মেয়েকে কল করে বিরক্ত করলে কে বা ফোন তুলবে? এখন বিরক্ত হচ্ছেন? চুপ বনে গেল অকস্মাৎ। দ্বিধাদ্বন্দ্ব ভুলে দিব্যি আলাপ চলছে তাদের। কই, আজ তো এই বখাটের প্রতি বিরক্তির বও আসলো না, নাকি মনের মধ্যে সেনাবাহিনীর ভয় এসে গেছে? ভাবনায় ডুবে থাকা খুশবুর হুঁশ ফিরে আসলো আফতাবের ডাকে। বলল, খুশবু। জি। কাল আবার আসবেন টিলায়? কেন? মৃদু হেসে আফতাব জবাব দেয়, দেখা হলো কিন্তু কথা তো হলো না। ফাহাদ বাড়ি ফিরেছিল বেশ রাত করে। ঠিক এই খবর পৌঁছে গেছে লোকমান সাহেবের কানে। ফোন করে খানিক রাগারাগি করেছেন। সকাল হতে না হতেই মেজাজ ত্যক্ত বিরক্ত। জানালার পাশে কাকের মধুর সুরে রেগে গেল ফাহাদ। তেড়ে এসে ভাগিয়ে দিয়েছে সুরেলা কণ্ঠের গায়ককে। এত সুরেলা আওয়াজ তার পছন্দ হচ্ছিল না। ফোন হাতে নিয়ে হাই তুলতে তুলতে ফেসবুকে এসেই চোখে পড়ে নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট, নেহা জামান। ছবি দেখে ঠিক চিনে ফেলে মেয়েটিকে। এটা নোমানের বোন। তাকে রিকোয়েস্ট দিয়েছে। মনের সর্বপ্রথম প্রশ্ন এটাই। পরিচিত হিসেবে অ্যাকসেপ্ট করে নেয় ফাহাদ। ঠিক তখনই মেসেজ আসে। আসসালামু আলাইকুম। ফাহাদ স্বাভাবিকভাবেই জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ব্যস্ত? না তো, কেন? ভাইয়া বলেছে আপনি প্রফেশনাল এডিটর। যদি কিছু মনে না করেন একটা রিকোয়েস্ট করতাম। শিওর। আমাদের সবার জাফলংয়ের ছবিগুলো এডিট করে দেবেন প্লিজ। নেহা জবাব দিল। ফাহাদ মুচকি হাসে। খাবার টেবিলের দিকে পা বাড়িয়ে লিখল, 2 দিনের সময় দিন, আমি পাঠিয়ে দেবো, কেমন? থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমাদের বাড়িতে আপনার দাওয়াত, খুশবু বাবুকে সাথে নিয়ে আসবেন। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। ব্রাশমুখী দিয়ে পেছনের দরজা বেয়ে টিলায় উঠে দাঁড়ায় ফাহাদ। দাঁত মঞ্জন আর কড়া রোদের মধ্যে ঠান্ডা বাতাস বেশ লাগছে। আনমনে দাঁড়িয়ে থাকতে থাকতে উপলব্ধি করলো সেখানে সে ব্যতীত অন্য আরেকজন উপস্থিত আছে। কফির মগ দুর্বা ঘাসের উপর রেখে সেও আনমনে বসে। একে অপরকে দেখে বিনয়ের হাসি ছুড়ল। কিছু সময় নীরব থাকার পর আফতাব উঠে আসলো, বলল, আপনারা এখানে নতুন? ফাহাদ মুখ ভর্তি ফেনা নিয়ে উত্তর দিতে পারছে না। পাশে ফেলতে চাইলে আফতাব আটকায়, বলে, নো, আপনি মুখ ধুয়ে আসুন বাড়ি থেকে। আমার উত্তর দেওয়াটা ম্যান্ডেটরি নয়। লজ্জিত বোধ করলো ফাহাদ। এত বড় হয়েছে শালীনতায়, তারপরও পিছিয়ে। হাতের ইশারায় আফতাবকে অপেক্ষা করতে বলে ঘরে চলে যায়। মুখ ধুয়ে টাওয়াল হাতে পুনরায় ফিরে আসলো, বলল, সরি। ইটস ওকে। আপনি আমার কথায় কষ্ট পেয়েছেন? আমি বললাম কারণ সুন্দর পরিবেশটা অযথা নষ্ট হতো। ফাহাদ মাথা দুলিয়ে জবাব দিল, না, আমি কষ্ট পাইনি, বরং আমাকে শুধরে দিলেন, ভালোই লাগছে। আগামীবার থেকে আপনার বারণ মনে থাকবে। স্মিত হাসে আফতাব। ফাহাদ আবার বলল, আমরা এখানে নতুন না, বেড়াতে এসছি এই বাড়িতে, নানা বাড়ি, ঢাকায় থাকি আমরা। হাসিটা সরে যায় ঠোঁট থেকে। ফাহাদের মুখ ভালোভাবে দেখল। এই বাড়িতে তো খুশবুও থাকে। সেই সূত্রে ফাহাদকে চেনার চেষ্টা করলো। মস্তিষ্কে চাপ দিয়ে মনে করতে লাগলো সেদিন সাদা পাথরের কথা। তবে কিছুই মনে পড়ছে না। সম্পূর্ণ খুশবুর মুখে মনোযোগ থাকলে আশপাশের মানুষের কথা মাথায় আসবে কি করে? আফতাব প্রশ্ন করল, ফ্যামিলি সহ এসেছেন? এসেছিলাম, মা বাবা আবার ফিরে গেছেন। আমি আর আমার ছোট বোন আছি এখন। বুঝতে পারলো আফতাব। ফাহাদের দিকে চেয়ে বলল, আমাকে চিনেছেন? আপনি? খানিক শব্দ করে হেসে বলল, সাদা পাথর গিয়েছিলেন। আপনার বোন সেখানে কি কাণ্ড ঘটিয়েছিল মনে আছে? আপনারাই ছিলেন। সাদা পাথরের ঘটনা মনে পড়ছে, কিন্তু আফতাবকে চিনল না। ফাহাদ বলল, ঠিক চিনছি না। আফতাব হ্যান্ডশেক করার উদ্দেশ্যে হাত এগিয়ে দেয়, বলে, আমি আফতাব,
সেদিন সাদা পাথরে ডিউটিরত অফিসারদের মধ্যে আমিও ছিলাম। ভ্রুদয় উঁচু করে ফেলে ফাহাদ। বুঝতে পারলো সেদিন তার বোন আর্মিদের সাথে ছোটখাটো ভয়ানক কাণ্ড ঘটিয়েছিল। অবাকের চরম পর্যায়ে এসে ফাহাদ হাত এগোয়, বলে, হোয়াট আ কোইন্সিডেন্স, আমি ফরহাদ চৌধুরী। দেখা হয়ে ভালো লাগলো। আপনি এখানেই থাকেন? আফতাব তার ঠিক পেছনের বাড়িটা দেখিয়ে বলল, ওটা আমাদের বাড়ি, অফ ডিউটিতে আসি। আমার বোনের কথায় কিছু মনে করবেন না, আমার বোনটা একটু ছটপটে স্বভাবের। ইটস ওকে। আসি তাহলে, ফ্রি থাকলে আমাদের বাড়িতে আসবেন। আমার বোন আবার আর্মিদের বিশাল বড় ভক্ত। আফতাব আলগোছে হাসলো। আর্মির ভক্ত? কই, কাল তো কিছুই বলল না। ভয়েই অর্ধেক শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল সেই মেয়ে। অন্যদিকে জানলায় উকি দিয়ে শুকনো ঢোক গিলল খুশবু। এই বখাটে ক্যাপ্টেন তার ভাইয়ের সাথে কি করছে? তাদের এত কথা হচ্ছে কেন? আবার বলে দিল না তো কিছু। এমনিতেই সাহিরের ব্যাপারে ভীষণ ক্ষেপে ফাহাদ, তার মধ্যে উদয় হয়েছে এই মহোদয়। খুশবু কোনো কিছু না ভেবেই ফোন মেলায় আফতাবের নাম্বারে। ফোন রিসিভ হওয়ায় সাথে সাথেই ভয়ভীতি সরিয়ে বলে উঠল, আপনি কি ভাইয়াকে সব বলে দিয়েছেন? কি কথা বলেছিলেন তার সাথে? বলার মতন কিছু আছে খুশবু? আছে না, এই যে আমরা একে অপরকে চিনি, আপনি আমায় বিরক্ত করেন। বিরক্ত করি না মানে, কিছু বলেছি, কিছু বলিনি, নিশ্চিন্তে থাকুন। আপনার ভাই আমাকে আপনাদের বাড়িতে দাওয়াত করেছে জানেন। চক্ষু চরক গাছ খুশবুর। অল্প সময়ের বার্তা বিনিময়ে নিমন্ত্রণ আদান প্রদানও হয়ে গেল। খুশবু প্রশ্ন করল, আর সে বলল আপনি নাকি আমার বিশাল ভক্ত। মিথ্যে কথা, আমি আপনার ভক্ত হতে যাব কেন? ঠোঁট কামড়ে ধরে আফতাব অস্থির খুশবুকে সময় দিল। পরপর বলে উঠল, আপনার ভাই বলল আপনি নাকি বোকা, নির্বোধ, ছটফটে, আর্মিদের খুব পছন্দ করেন। তাহলে আমিও আপনার পছন্দের তালিকায়, তাই না? না না, আপনি ভালো আর্মি না। কি অবলীলায় বলে ফেলল। মুখের ওপর ভয়ভীতি সব পাশ কাটিয়ে গেছে বোধ হয়। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ছুটি আছে 2 দিন। আপনার ব্যস্ততম সময় থেকে আমাকে 5-10 মিনিট দিতে পারবেন? নারীদের বুঝ শক্তি নাকি প্রখর হয়, খুব দ্রুতই বুঝে উঠতে পারে বাস্তবিকতা, উপলব্ধি করতে পারে, তবে স্বীকার করে না। আফতাবের গলার আওয়াজ ঠিক তার হৃদয় বেয়ে আসছে। শান্ত ঠান্ডা স্বভাবের মনে হলো। সে তো নিজেও পরিষ্কার কিছু বলছে না, তবে ওয়েদার ফরকাস্টে দেখলাম আজ সন্ধ্যার পরিবেশ শীতল থাকবে। আর ওই যে টিলার উপরে যে জোরালো বাতাস বয়, সেটা সত্যি উপভোগ করার মতন। তো হিম অমত্ত সন্ধ্যায় আমাকে অপেক্ষারত পাবেন সেখানে। মামিকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। ছোট কাঁধ ব্যাগে কাপড় নিচ্ছেন, কোথাও যাওয়ার প্রস্তুতি হচ্ছে হয়তো। খুশবু এগিয়ে গিয়ে তার পাশে বসলো। মুখ পর্যবেক্ষণ করলো কিছু সময়। তার চিন্তার কারণ জানার জন্য মন উসকুস করে ওঠে। বলে, কি হয়েছে মামি? আব্বার শরীর ভালো না, কিছুই ভালো লাগছে না খুশবু। আপনি বাড়ি যাচ্ছেন? মামা কোথায়? তোমার মামা উপশহর গেছেন, আজ নাকি ফিরতে পারবেন না, কিন্তু বাবা আমাকে দেখতে চাচ্ছেন বারবার। সন্ধ্যা নামছে মামি, একা যাবেন? কি করব আর বলো। ভাইয়াকে নিয়ে যান মামি, একা যাওয়ার দরকার নেই। রূপার বুদ্ধি খেলল। এটাই ভালো উপায়, ফাহাদকে সাথে নিয়ে যাওয়া। সে নিজে রাস্তা চেনে। ফাহাদ একজন ছেলে মানুষ, সাথে থাকলে আর কোনো সমস্যা হবে না। তারপরও বললেন, তোমরা একা থাকবে? সমস্যা নেই মামি, আপনি গিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন, তাহলেই তো হলো। আচ্ছা, তুমি একটু ফাহাদকে বলো গিয়ে। ঠিক আছে মামি। খুশবু গিয়ে ফাহাদ আর জরিনা বেগমকে সবটা জানায়। জরিনা বেগম রেগে গেলেন। বাবা অসুস্থ, এটা আগে কেন জানানো হয়নি? ব্যাগ থেকে জমানো কিছু টাকা বের করে বউয়ের হাতে তুলে দেন। ফাহাদও রাজি হয় তাকে দিয়ে আসতে। দুজনে একত্রে বেরিয়ে গেল। খুশবু জরিনা বেগমের সামনে এসে কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, খিদে পেয়েছে বুড়ি। ওই নুডলস খাবে? আমি রান্না করি। হ্যাঁ, আমি খাই না নুডলস, পাঁপড় ভাজা গিয়ে। বুড়ির যত ঢং, দাঁত অবশিষ্ট নেই, কুটুর কুটুর করে আবার পাঁপড় খাবে। দিচ্ছি, দাঁড়াও। রান্নায় হাত দেয় খুশবু। একপাশে নুডলসের জন্য পানি বসিয়ে অন্য চুলোয় পাঁপড় ভাজতে শুরু করলো। ভাজা শেষে তার বুড়িকে দিয়ে এসেছে। সেও আজকাল স্টার জলসার নাটকে মগ্ন। টিভির দিকে মনোযোগ দিয়ে খেতে শুরু করেন জরিনা বেগম। খুশবু ফিরে যায়। পেঁয়াজ মরিচ কুচি করতে করতে চোখ যায় টিলার ওপরে। না, নেই কেউ সেখানে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে রান্নায় মনোযোগী হলো।
মিনিট 5 বাদে ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে খুশবু টিলার দিকে নজর দেয় আরও একবার। শূন্যস্থানে পুরুষের ছায়া দেখা যাচ্ছে। রিসিভ করে কল। অপেক্ষায় আছি। আমি কাজ করছি। সোজাসুজি জবাব দেয় খুশবু। কি কাজ করছেন? রান্না করছি। প্রশ্নের পৃষ্ঠে আবার প্রশ্ন এলো। কি রান্না করছেন? নুডলস। আফতাবের নজর ঘুরতে ঘুরতে রান্নাঘরের দিকে পড়ল। ছোট্ট একটা জানালার মধ্যে দিয়ে ফোন কানে দাঁড়িয়ে থাকা খুশবুকে চিনতে ভুল করেনি। দুষ্টু বুদ্ধি আসলো মাথায়। খানিক অসহায় গলায় বলল, আমিও ক্ষুধার্ত। যদি নুডলস খাওয়ার সৌভাগ্য হতো তাহলে সন্ধ্যাটা জমে যেত। বাড়ি গিয়ে কাউকে বলুন বানিয়ে দিতে। সেটাই ভাবছি, কিন্তু কি করব, মা বাড়িতে নেই, বাবা রান্না জানেন না। কথার অর্থ ভালোভাবেই বুঝেছে খুশবু। আকার ইঙ্গিতে তার হাতে নুডলস খাওয়ার ইচ্ছে পোষণ করছে। আফতাব আবার বলে ওঠে, আপনিও নুডলস রান্না করছেন? এক কাজ করুন, আমার জন্য নিয়ে আসুন, একটু চেখে দেখি কেমন। মনে মনে ছোচা বলে যাচ্ছে আফতাবকে। খুশবু একটার বিপরীতে দুটো পাত্র বের করে নেয়। সার্ভ শেষে লাইনে অপেক্ষা করা আফতাবকে বলল, নেমে আসুন, নিয়ে যান। না দিয়ে খেলে তো আবার পেটে ব্যথা করবে আমার। আপনি আসুন, আমার পায়ে ব্যথা। গতকালকের মতন তেমন ভয় কাজ করছে না। সহজভাবেই আফতাবের সামনে গিয়ে দাঁড়িয়েছে, তবে সাবধানে। নুডলসের বাটি আফতাবের দিকে এগিয়ে দিয়ে বলল, যাই আমি? কেন, বসুন, খেয়ে রিভিউ দেই। খুশবু দাঁড়িয়ে রইল। আফতাব নগ্ন জমিনে পা ভাঁজ করে বসেছে। আজও সেই সাধারণ বেশভূষা, শুধু টি শার্টের রং পরিবর্তন। কালো রঙের টি শার্ট গায়ে সম্পূর্ণ মনোযোগ দিল খাবারে। দ্রুততম খাওয়ার গতি, খাচ্ছে আর নাক টানছে। খাওয়া শেষে খুশবুর দিকে চেয়ে হেসে বলল, খুব সুস্বাদু। আবারও গুরুত্বহীনতায় পড়ে যায় আফতাবের বাক্যযুগল। তার মুখের অবস্থা দেখে হাসি পাচ্ছে। খুশবু নিজের আন্দাজে ঝাল দিয়ে তৈরি করেছে। ঝালে নাক টানতে লাগলো বারে বারে। আমি পানি আনছি, না হয় আজ আপনার রক্ষে নেই। পানির বোতল হাতে নিয়ে ফিরে এসেছে। আফতাব বসে বসেই গটগট করে গিলে প্রায় অর্ধেক বোতল শেষ করেছে। ঝালে কপালে জমতে থাকা ঘাম হাতের তালু দিয়ে মুছে উঠে দাঁড়ায়। খুশবু জানতে চাইল, ঠিক আছেন? আফতাব মাথা দোলায়। বৃদ্ধাঙ্গুলে থামস আপ দেখিয়ে বোঝালো সে ঠিক আছে। নিজেকে দোষী করতে গিয়েও করলো না খুশবু। তার কি দোষ এখানে? স্বেচ্ছায় তো আর ঝাল খাওয়ায়নি, সে নিজে চেয়েছে। আফতাব নিজেকে কিছুটা স্বাভাবিক করে খুশবুর দিকে দৃষ্টি তুলে তাকালো। ঠোঁটের কোণে লেগে আছে দুষ্টু হাসি, যেন আফতাবকে ঝাল খাইয়ে আনন্দিত সে। সন্ধ্যার শীতল হাওয়া মৃদু শব্দ করে গায়ে এসে মেখে যাচ্ছে। আফতাব বলল, সময়টা সুন্দর না খুশবু? কি? আপনাকে যে বিয়ে করবে সে সত্যি খুব সৌভাগ্যবান। সেই সৌভাগ্যের পৃষ্ঠায় কার নাম ওঠে সেটাই দেখার বিষয়। স্নিগ্ধতায় ঘেরা এই মৌসুম, চঞ্চল সমীকরণে হৃদ উদ্দীপিত। মাঘ মাসের অন্তিম লগ্নে ফাল্গুনী সুরভি হলুদ ফুলের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই বাতাবরণে। আজ বাংলা মাসের প্রতি অতীব আগ্রহ জাগল। ইংরেজিতে অভ্যস্ত বাংলা মাসের আগমনের দিন গুনছে। বসন্ত নামটাই আফতাবের খুব পছন্দের। কেমন যেন বিচিত্র ভালো লাগা বহে পবনে। এই বর্ষ আরও মোহনীয় মায়ায় ঘেরা। নবকদম পড়েছে মনের খাঁচায়। ফুল আর ঘ্রাণের সাথে সাথে এক বিশেষ অঙ্গনা তার খুশবু ছড়াচ্ছে চতুর্দিকে। পছন্দের ক্যামেলিয়ার ঘ্রাণের সাথে মিলেমিশে মাতোয়ারা করতে প্রস্তুত। গতরাতে বিরক্ত করেনি আর খুশবুকে। দেখা হয়েছে, এটাই অনেক। যান্ত্রিক থেকে বাস্তব অনেক সুন্দর, আর তার চেয়ে সুন্দর অপেক্ষা। তবে যে এই অপেক্ষাটাও বেশি সময় করতে পারল না আফতাব। সকাল সকাল ফোন মিলিয়েছে। প্রয়োজন তার প্রিয় ক্যামেলিয়ার সাথে কিছুক্ষণের বার্তালাপ। শুভ সকাল। মাত্র বিছানা ছেড়ে উঠেছিল, আবার তালবাহানায় বসে পড়ল। বিছানার হার্ডবোর্ডে পিঠ ঠেকিয়ে জবাব দিল, শুভ সকাল। মাত্র উঠলেন বুঝি খুশবু? সকাল 11টা বাজে, এত বেলা করে উঠতে হয় না। মনে মনে খুশবু ভেবেই নিল শুরু হয়েছে আর্মিগিরি। সুযোগ পেলেই ডিসিপ্লিনের জ্ঞান দিতে ছাড়বে না। খুশবু জবাব দেয়, রাতে দেরিতে ঘুমিয়েছিলাম, তাই উঠতে দেরি হয়েছে। রাত জাগাটাও ঠিক না। খুশবু রাগ হলো, বলল, আপনারা এমন কেন বলেন তো? সব জায়গায় ডিসিপ্লিন, টাইম রেগুলেশন, রুলস অ্যান্ড অল। উফ, জীবন হতে হবে মুক্ত পাখির মতো। যখন যেভাবে উঠতে ইচ্ছে হবে উড়বে, কোনো বাধা নেই যেখানে। খুশবুর কথা যৌক্তিক মনে হলো আফতাবের,
তবে সময়ের অপচয় তো ঠিক না। দোটানায় পড়ে কিছু সময় নীরব রয় আফতাব। খুশবু উত্তর না পেয়ে বলল, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।